সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রতিদিন আমার কাছে যত কমেন্টস আসে তার মধ্যে 2-4টে কমেন্টস এরকম থাকেই যে আপু, আমি নবম মাসের এত সপ্তাহে আছি, কেন এখনও আমার লেবার পেইনটা আসছে না, কবে লেবার পেইন আসবে? চলুন জানাচ্ছি যে কোন কারণে লেবার পেইন আসতে দেরি হয়। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব কেন নির্দিষ্ট সময় মতো লেবার পেইন আসে না অথবা লেবার পেইন আসতে দেরি হয়, যেটা আপনাদের প্রায় টাইমই প্রশ্ন থাকে। দেখুন, আমরা সবাই জানি যে সিজারের তুলনায় নর্মাল ডেলিভারি ভালো, কারণ সিজার হলো একটা ছোটোখাটো অপারেশানের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, সাইড ইফেক্টস থাকে। এছাড়া সিজারিয়ান পেশেন্টকে সারা জীবনভর কিছু না কিছু রোগশোক বহন করার পাশাপাশি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা মানতে হয়, যেখানে নর্মাল ডেলিভারি পেশেন্টের সব কিছু থেকে সেফ ও সিকিওরড। তাই সব কিছু জেনে বুঝে আমরা সবাই নর্মাল ডেলিভারিকে পছন্দ করি। আর সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের পদ্ধতি হলো নর্মাল ডেলিভারি। এখন নর্মাল ডেলিভারি তো তখনই সম্ভব হবে যখন আপনার লেবার পেইন আসবে। লেবার পেইন না আসলে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব নয়। একটা কথা বলি, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে যদি লেবার পেইনটা ইনডিউস করা হয় কিংবা কৃত্রিম উপায়ে লেবার পেইন ওঠানো হয়। দেখুন, কৃত্রিম উপায়ে যদি লেবার পেইন ওঠানো হয় তখন সেক্ষেত্রে কিন্তু এই ডেলিভারিটা নর্মালে হওয়ার চান্স থাকে 50-50। কারণ অনেক সময় দেখা যায় যে প্রপারলি লেবার পেইন আসে, আবার অনেক সময় দেখা যায় প্রপারলি লেবার পেইন আসে না, মানে বাচ্চার ডেলিভারি হওয়ার জন্য যে পেইনটা দরকার সেটা পাওয়া যায় না। এর ফলে সাকসেস রেটটা থাকে 50-50, কখনো সাকসেসফুল হওয়া যায়, কখনো হওয়া যায় না। সেই জন্য সবচেয়ে বের হচ্ছে প্রাকৃতিকভাবে লেবার পেইনটা শুরু হওয়া। এখন নবম মাসে 36, 37, 38, 39 এই সপ্তাহগুলোর মায়েরা প্রায় প্রশ্ন করেন যে আমি এই সপ্তাহে আছি, কবে লেবার পেইন আসবে, কেন দেরি হচ্ছে লেবার পেইন আসতে? লেবার পেইন আসতে দেরি হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তবে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা বা প্রায় টাইমই যেটা হয়ে থাকে, যে কারণটা দায়ী, সেটা হচ্ছে নিয়মিত হাঁটাচলা না করা, টুকটাক কায়িক শ্রম না করা, মানে বডিটা ব্যায়ামের উপরে না থাকা। আমি সবসময় বলে থাকি, শুনবেন আপনারা, যে আপনার নিয়মিত হাঁটাচলা করুন, টুকটাক কায়িক শ্রম করুন, লো কমেটটা ব্যবহার করুন, বাটারফ্লাই স্টাইলে বসে থাকুন। এগুলো হচ্ছে শরীরের জন্য একটা ব্যায়াম। আর এই ব্যায়ামগুলো আপনাকে সময় মতোই লেবার পেইন আনতে সহায়তা করে, যেহেতু আপনার বডিটা সবসময় একটা ব্যায়ামের উপর দিয়ে থাকে। আর যে বডিটা ব্যায়ামের উপরে থাকে সে বডিতে অনায়াসেই কিন্তু লেবার পেইনটা এসে যায়। নবম মাসে গেলে আমাদের শরীরের ব্যথা কষ্টগুলো বেড়ে যায়। সেই জন্য মায়েরা করেন কি, শুয়ে বসে থাকেন বেশি, বা শুয়ে বসে থাকলে একটু আরাম বোধ করেন। কায়িক শ্রম করাটা ওই সময়ে অনেকেই কমিয়ে দেয়। কর্মজীবী মায়েদের ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে, কারণ তারা তো নর্মালি 7-8 মাস পর্যন্ত কাজেই ব্যস্ত থাকে। যখন নবম মাসে ম্যাটারনিটি লিভটা নিয়ে নেয়, তখন তারা শুয়ে বসে আরাম করতে, একটু ডিভাইসে সময় দিতেই বেশি পছন্দ করেন। কিন্তু ভুল করেও এই কাজটা করা যাবে না। অবশ্যই আপনাকে নিয়মিত হাঁটাচলা করতে হবে, টুকটাক কায়িক শ্রম করতে হবে, লো কমেট ব্যবহার করতে হবে, বাটারফ্লাই স্টাইলে বসে থাকতে হবে। আপনার রুটিনটা এরকম হবে, সকালবেলা খাবারের পরে কিছুক্ষণ হাঁটাচলা করবেন, কিংবা খুব ভোর ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ হাঁটাচলা করবেন, 30 মিনিট অন্তত হাঁটবেন। হাঁটাটা হচ্ছে সবচেয়ে সর্বোৎকৃষ্ট ব্যায়াম। এরপরে কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। ছবিতে দেখানো স্টাইলটা হলো বাটারফ্লাই স্টাইল। দুপুরবেলা খাবারের পরে যদি সম্ভব হয় কিছুক্ষণ হাঁটুন এবং কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকুন। মিনিমাম 30 মিনিট হেঁটে 30 মিনিট বাটারফ্লাই স্টাইলে বসে থাকুন। যদি 30 মিনিট হাঁটতে কষ্ট হয় তাহলে 15 মিনিট হাঁটুন, অন্তত 10 মিনিট হাঁটুন, 10 মিনিট বাটারফ্লাই স্টাইলে বসে থাকুন, সেটাও ভালো হবে। রাতের বেলা খাবারের পরে অন্তত 30 মিনিট হাঁটবেন এবং 30 মিনিট বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। ছবিতে দেখানো স্টাইলটা হলো বাটারফ্লাই স্টাইল।
এভাবে যদি আপনারা নিয়মিত হাঁটাচলা করেন, বাটারফ্লাই স্টাইলে ব্যবহার করেন এবং লো কমেটটা ব্যবহার করেন। অনেকে বলেন যে আপু লো কমেট কি? লো কমেট হচ্ছে ফ্লোর বা মেঝের সাথে সংযুক্ত যে কমেট সেটা হচ্ছে লো কমেট। এগুলো যদি করতে পারেন তাহলে সময় মতোই আপনার লেবার পেইন শুরু হবে, কারণ আপনার বডি সবসময় একটা ব্যায়ামের উপর দিয়ে যাচ্ছে, আর যে বডিটা ব্যায়ামের উপর দিয়ে যায় সেখানে অনায়াসে অটোমেটিক প্রাকৃতিক উপায়ে কিন্তু লেবার পেইন এসে যায়। বাটারফ্লাই স্টাইল এবং লো কমেটের ব্যবহারের উপর আমি সবসময় জোর দিই, কারণ কি আপনি যদি নিয়মিত লো কমেট ব্যবহার করেন ও বাটারফ্লাই স্টাইলে বসে থাকেন তাহলে হবে কি আপনার পেলভিসের একটা ভালো ব্যায়াম হবে। পেলভিস মানে হচ্ছে যে পথ দিয়ে বাচ্চা বেরোবে। এখন অনেকে ভয় পান যে সাইড কাটাতে ভীষণ ভয় লাগে আমার, সাইড কাটা ছাড়া কি বাচ্চা হয় না? আপনি যদি নিয়মিত লো কমেট ব্যবহার করেন, বাটারফ্লাই স্টাইলে বসে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার সাইড কাটা লাগবে না, সময় মতোই পেলভিসটা প্রসারিত হবে। আর যদি এই কাজগুলো না করেন তাহলে কি হবে, পেলভিসটা চাপানো থাকবে, প্রসারিত হওয়ার মতো সে কখনোই ব্যায়াম করেনি তাই সে প্রসারিত হবে না, আর তখন আপনার সাইড কাটার প্রয়োজন হবে। তাই অবশ্যই নবম মাসের গর্ভবতী হলে এই রুটিনটা ফলো করবেন। আর যদি আপনারা কেউ এখন ষষ্ঠ, সপ্তম, অষ্টম মাসেও থেকে থাকেন তাহলেও কিন্তু অবশ্যই এই রুটিনগুলো ফলো করবেন। নর্মাল ডেলিভারির জন্য এগুলো হচ্ছে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট রুটিন। এবারে অনেকে মাঝে মাঝে আমাকে বলেন যে আপু আমি দীর্ঘক্ষণ হাঁটাচলা করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। আমি 30 মিনিট বলেছি, আপনি যদি 30 মিনিট না পারেন তাহলে অন্তত 20 মিনিট, 20 মিনিট না পারলে 10 মিনিট, 10 মিনিট না পারলেও আপনি আপনার সময় সুযোগ মতো, এবং আমি যে 3 বেলা বললাম সেই 3 বেলাতে যদি আপনার সুযোগ না হয় তাহলে আপনার যখন যেরকম সময় সুযোগ হয় সেই সময় সুযোগ অনুসারেই আপনি কিন্তু নিয়মিত হাঁটাচলা করলেই হবে। আরেকটা কথা বোনাস আমি বলবো, সেটা হচ্ছে খাবারের ব্যাপারটা। অবশ্যই নিয়মিত পুষ্টিকর খাবার খাবেন। নিশ্চিত করবেন আপনি সারাদিনে যা যেরকম খাবার খাচ্ছেন সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায়, আপনার থেকে যেন বাচ্চা পায়। আপনাকে অবশ্যই শক্তপোক্ত থাকতে হবে, বাচ্চাকেও শক্তপোক্ত রাখতে হবে। কারণ কি নর্মাল ডেলিভারিতে একটা মা তার বাচ্চাকে চাপ দিয়ে বের করে, এটা কোনো মুখের কথা নয় যে মা তার বাচ্চাকে চাপ দিয়ে বের করছে। এখন হয়তো আপনি মনে করছেন যে হ্যাঁ আমি পারবো সময় মতো চাপ দিতে, কিন্তু রিয়ালিটি হচ্ছে ওই সময়টাতে মা যতই চাপ দিক না কেন বারবার ডাক্তাররা শুধু বলতে থাকবেন যে মা জোরে জোরে চাপ দিন, কী করছেন, আপনার বাচ্চার তো অক্সিজেনের সংকট হচ্ছে, ও তো মুখে এসে আটকে আছে, আপনি জোরে জোরে চাপ দিন, আপনি করছেন কি? আপনি চাপ দিতে দিতে সব শক্তি মনে হবে শেষ হয়ে গেছে, এরকমটা আপনার ফিল হবে। সেই জন্যই যথেষ্ট পরিমাণে আপনার শক্তপোক্ত থাকা উচিত, এখন বাচ্চাকেও রাখা উচিত, যেহেতু সেও আপনাকে ভেতর থেকে চাপ দিয়ে সাপোর্ট করবে। এবারে বলি, অনেকে আমাকে বলে থাকেন যে আপু এই সময় যদি বেশি খাবার খাই তাহলে বাচ্চার ওজন বেড়ে যাবে না? বাচ্চার যা জন্ম ওজন তৈরি হওয়া সেটা অলরেডি হয়ে গেছে, এখন জাস্ট ডেলিভারি আপনার দরজাটা নক করছে। নবম মাসের 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যাবে, শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। তাই কার কোন দিন কখন কোন সময় ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, লেবার পেইন শুরু হবে, সেটা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। সেই জন্য উপরওয়ালার উপর এই জন্য আপনাকে অবশ্যই ভরসা করতে হবে, ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। আর বাচ্চার ওজন যতটুকু তৈরি হওয়া সেটা হয়ে গেছে, অতএব এখন বাচ্চার ওজন বাড়বে কি না সেটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই। অনেকে আমাকে বলেন যে আপু বাচ্চার ওজন কতটুকু হতে হবে নর্মাল ডেলিভারির জন্য? নর্মাল ডেলিভারির জন্য আপনার বাচ্চার ওজন 2.5 কেজি থেকে 3 কেজি অথবা সর্বোচ্চ 3.5 কেজি। 3.5 কেজির বাইরে গেলে এই বাচ্চাটা নর্মাল ডেলিভারির জন্য ফিট নয়। কারণ কি এর থেকে বেশি ওজনের বাচ্চা মানে 3.5 কেজি থেকে বেশি ওজনের বাচ্চা মায়ের পেলভিস দিয়ে বের হওয়াটা কষ্টকর। আপনারা অবশ্যই আর একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধ, এটা নিয়ে কিন্তু আমাদের প্রচুর নেগলেন্সি আছে ম্যাক্সিমাম মানুষের। এটা করা যাবে না, কারণ প্রেগনেন্সি পিরিয়ডে আপনি 1-এর ভেতরে 2, তাই আপনি যতই খাবার খান না কেন পুষ্টির একটা ছোটোখাটো গ্যাপ থাকে, আর আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো সেই গ্যাপটাকে পূরণ করতে সহায়তা করে। তাই অবশ্যই নিয়মিত আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো, ফলিক অ্যাসিডগুলো সেবন করবেন যেভাবে আপনার ডক্টর আপনাকে দিয়েছেন। আর অবশ্যই 12 থেকে 14 গ্লাস পানি তো পান করবেন, সেটা লিটারের হিসাবে 1 থেকে 1.5 লিটার। 1.5 লিটারটা অনেক বেশি হয়ে যায়, মিনিমাম 1 লিটার বা তার থেকে একটু প্লাস হলে ভালো হয়। এভাবে যখন আপনি
পানিটা নিয়মিত পান করবেন, তাহলে আপনার অ্যামনিওটিক ফ্লুইড বা গর্ভের পানির কোনো তারতম্য হবে না। ফাইনালি বলবো, আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। মনে রাখবেন, এটা আপনার জন্য একটা সময়, আর এই সময়ের হাত থেকে উপরওয়ালাই আপনাকে খুব ভালোভাবে উদ্ধার করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।